গ্রামের নাম তারাতলা। এই গ্রামেরই পাশে আছে একটা মস্ত বড় জঙ্গল। আর এই জঙ্গলেই কুঁড়ে ঘর বানিয়ে বসবাস করছে একটা বয়স্ক লোক। লোকটি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে, তবে বেশিরভাগ দিনই তার খাবার জোটে না, কারণ গ্রামের লোকেরা লোকটাকে মোটেও ভালো চোখে দেখে না। যদিও সে এখানে অনেক দিন এসেছে, তবুও গ্রামের লোকেরা মনে করে সে যেন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে তাদের গ্রামে। তাই বেশিরভাগ বাড়িতেই ভিক্ষা করতে গেলে তারা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। একদিন সকালে চাষিরা মাঠে বসে বিশ্রাম নিচ্ছিল, আর তাদের গল্পগুজবও চলছিল। এই বুঝলি নে তো, এবছর খুব ভালো ধান হবে। বলছিস? আরে হ্যাঁ রে। সেখানে উপস্থিত কানাই এবার বিড়িতে টান দিতে দিতে বলে উঠল, জানিস পোড়া, কাল আমার বাড়ি থেকে একটা মুরগি চুরি হয়ে গেছে। সে কি রে, কি করে হলো? জানি না, বিকালে যেমন রোজ মুরগি নিয়ে খামারে চড়াতে যাই, তেমনই কাল গিয়েছিলাম। সব কটাকে এনে বাড়ির মধ্যে রেখে দিলাম, কিন্তু আজ সকালে দেখছি একটা নেই। আরে ফার্ম কোটাসে ধরলো নাকি রে? কি জানি ভাই। এই তোরা জানিস ওই জঙ্গলে যে বুড়োটা থাকে, ওই লোকটা কাল আমার বাড়িতে হাজির। তখন আমি বাড়ি ছিলাম না, কাজেই আমার গিন্নির কাছে গিয়ে হাজির। লোকটা আমার গিন্নির কাছে গিয়ে কি জ্বালাতন মাইরি, দুটো খাবারের জন্য একেবারে অস্থির। তা তোর বউ খেতে দিল? আরে আরে তোর মাথা খারাপ নাকি? আমি আমার বউকে মানা করে রেখেছি, সে তো ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর জানিস, আমার বউ বলছিল লোকটার গায়ে কি সব ঘা হয়েছে। ওইগুলো মনে হয় কুষ্ঠ, বুঝলি? হ্যাঁ ঠিক হয়েছে, কোথাকার কে উড়ে এসে জুড়ে বসেছে, মরুক। সবাইকে বলে দিবি কুষ্ঠরোগ খুব সাংঘাতিক, না হলে ওই লোকটার থেকে গোটা গ্রামে ছড়িয়ে পড়বে। সন্ধ্যার পর জঙ্গলের কুঁড়ে ঘর থেকে ধীর গতিতে বাইরে বেরিয়ে এলো সেই বৃদ্ধ। সত্যি তো, কি বিভৎস চেহারা তার! সারা গায়ে কেমন বড় বড় ঘা হয়েছে। কুঁড়ে ঘরের পাশের একটা গাছের ডাল থেকে ঝুলছে একটা মৃত মুরগি। এবার বৃদ্ধ সেই মুরগিটাকে গাছ থেকে নামালো, তারপর মুরগিটার গা থেকে সব পালকগুলো তুলে ফেলল। তারপর সেখানে আগুন জ্বেলে ওটা মুরগিটাকে ওই আগুনে ছুঁড়ে দিল বৃদ্ধ। বেশ কিছুক্ষণ সময় পার হলো, আগুন এখন নিভে গেছে। বৃদ্ধ একটা কাঠের টুকরো নিয়ে মুরগিটার উপর থেকে পোড়া কাঠগুলো সরালো, তারপর ওই ছাই থেকে মুরগিটাকে হাতে তুলে নিল। মুরগিটাকে দুহাত দিয়ে ধরে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকে একবার করে ঘুরে নিল। তারপর বলে উঠল, আয় 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 আয়
আয় আয় আয়। তারপর মুরগিটাকে ছিঁড়ে ছিঁড়ে চারিদিকে ফিকে দিতে লাগলো বৃদ্ধ। তারপর সে আবার বলে উঠল, আয় 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 আয়। রাত পুড়িয়ে সকাল হলো। কানাই মাঠে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল লোকটা একটা গাছের উপরে উঠে কি যেন করছে। আরে পাগলটা গাছে কি করছে? কিছুক্ষণ পরেই কানাই দেখল লোকটা নিচে নেমে তার কুঁড়ে ঘরের দিকে যেতে লাগলো। কি ব্যাপার, লোকটা গাছে উঠে কি করলো? না, কিছু কিছু গিয়ে দেখতে হবে। সেই মতো কানাই লোকটার পিছু করতে লাগলো। কানাই দেখল লোকটা তার ঘরের ভেতরে চলে গেল। আর তারপরই কানাই একটু এদিক ওদিক তাকিয়েই দেখতে পেল কিছু মুরগির পালক পড়ে আছে চারিদিকে। পালকগুলো সাদা। কি ব্যাপার, এ তো আমারই মুরগির পালক বলে মনে হচ্ছে। মুরগিটাকে তাহলে এবারটায় হাঁপিয়েছে। এর একটা বিহিত করতেই হবে। কানাই সেখান থেকে চলে যায়। মাঠে যারা কাজ করছিল তাদেরকে ডেকে কানাই সব ব্যাপারটা খুলে বলে। কিন্তু কেউই তেমন গুরুত্ব দেয় না। একটা সামান্য মুরগি, তাছাড়া মুরগিটা যে ওই পাগলই চুরি করেছে তার তো কোনো প্রমাণ নেই। কিন্তু সেদিনই রাতে ঘটল আরো একটা চুরি। দামোদরের একটা ছাগল চুরি হয়ে গেল। ব্যাপারটা গোটা গ্রামে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল, কিন্তু কাউকেই ধরা যায়নি। পরদিন কানাই আর দামোদর মাঠে বসে গল্প করছিল। জানিস, কাল যে ছাগলটা তো চুরি হয়েছে, আমার মনে হয় চুরি করেছে ওই যে পাগল গাছের ভিখারিটা রে। ওই চুরি করেছে। তাই নাকি? তুই এত জোর দিয়ে বলছিস কিভাবে? আরে পরশু আমার একটা মুরগি চুরি হয়ে গিয়েছিল, সে খবর নিশ্চয় শুনেছিস। কাল সকালে কি হয়েছে জানিস? সকালে দেখি ওই পাগলটা গাছে উঠে কি যেন করছে। তারপর নেমে নিচে ডেরায় চলে যায়। আমার সন্দেহ হয়, মিশু তার ডেরাতে গিয়ে দেখি আমার মুরগির পালকগুলো সব এদিক ওদিক পড়ে আছে। ব্যাটা আমার মুরগি থেকে হাতিয়েছে। আমি নিশ্চিত তোর ছাগলটা ওই চুরি করেছে। তাহলে চল তো, যা একবার দেখে আসি। কানাই আর দামোদর মাঠ পেরিয়ে পৌঁছালো বৃদ্ধর কুঁড়ে ঘরে। সেখানে গিয়ে একটা গাছের আড়ালে বসে তারা এদিক ওদিক দেখতে লাগলো। হ্যাঁ, তাই তো। তারা সেখান দিয়ে দেখলো
কুঁড়ে ঘরের পাশে পড়ে আছে ছাগলের একটা কাটা মুন্ডু, আর তার সাথে কালো কালো ছাগলের লোম এদিক ওদিকে ছড়িয়ে আছে। এই কানাই, এটা তো আমারই ছাগলের মাথা রে। ওই ওই দেখো দেখো দেখ, আমার মুরগির পালক এদিক ওদিক ছড়িয়ে আছে। চল চল চল, এর একটা নির্দাজ করতেই হবে। তারা গ্রামে ফিরে মোড়ল মশাইকে ব্যাপারটা জানালো। মোড়ল মশাই সবাইকে নিয়ে আলোচনায় বসলো। বেশ কিছুক্ষণ আলোচনার পর মোড়ল মশাই বলল, যতই ছাগলের মুন্ডু পড়ে থাক, ব্যাটাকে হাতে নাতে না ধরলে প্রমাণ পাওয়া যাবে না। তোমরা এক কাজ করো, রাতে পাহারা দাও, বুঝলে? সেই মতো রাতে সবাই জেগেই রইল, অপেক্ষা করতে লাগলো কখন ওই চোর আসে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হাবু রাত জেগে তার হাঁস মুরগি পাহারা দিচ্ছিল। হঠাৎ সে দেখল লোকটা এসে তার হাঁস মুরগির খাঁচা থেকে মুরগি টেনে বের করছে। সেটা দেখে হাবু চিৎকার করে ওঠে, চোর চোর! এই এই ব্যাটা ব্যাটা চুরি করে পালাচ্ছে! সবাই এসো এসো, ধরবে! চোর চোর চোর! হাবুর চিৎকারে বৃদ্ধ পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বাকিরাও সেখানে চলে এসেছে। তারা ধরে ফেলে বৃদ্ধকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চোর নই, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না, মেরো না। তারপর যে যার হাতের সামনে যা পেল তাই দিয়ে মারতে লাগলো বৃদ্ধকে। মারতে মারতে সবাই মিলে লোকটাকে নিয়ে গিয়ে একটা গাছে বেঁধে ফেলে। তারপর আবার মারতে শুরু করে। মোড়ল মশাইয়ের এবার লোকটার ওপর দয়া হয়। তিনি বলেন, এ আর মারিস না রে, আর মারিস না, এবার ও মরে যাবে। ও আর চুরি করবে না, ছেড়ে দে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। এটা শুনে গ্রামের লোকেরা লোকটার বাঁধন খুলে দেয়। তারপর যে যার মতো বাড়ি চলে যায়। কিন্তু বৃদ্ধ লোকটি সেখানেই আধমরা অবস্থায় পড়ে থাকে। সে ওখান থেকে আর উঠে যেতে পারে না। সারা রাত কেটে যায়, লোকটি ওখানেই পড়ে থাকে। অবশেষে ভোরবেলা লোকটি অনেক কষ্ট করে উঠে দাঁড়ায়। তোরা তোরা আমার সাথে এমন করলি, এবার এবার দেখবো তোদেরকে কে বাঁচায়। তারপর এগিয়ে যায় তার কুঁড়ে ঘরের দিকে।
এরপর বেশ কিছুদিন কেটে যায়, গ্রামে আর কোনো চুরি হয়নি। একদিন সকালে চাষিরা মাঠে যাচ্ছিল। জঙ্গলের কাছে আসতেই তারা একটা পচা গন্ধ অনুভব করে। এই দামোদর, কেমন একটা পচা গন্ধ আসছে না? ও কিছু মরেছে হয়তো, চল চল। তারা যে যার মতো কাজে চলে যায়। তারপর দিন দিন গন্ধের তীব্রতা আরো বাড়তে থাকে। এক সপ্তাহ পর গন্ধটা এতটাই তীব্র হয় যে সেখান দিয়ে যাওয়াই মুশকিল হয়ে যায়। কানাই আর হাবু মাঠে কাজ করতে যাওয়ার সময় গন্ধটা পেয়ে সেখানে দাঁড়িয়ে যায়। এই হাবু, একটা পচা গন্ধ কোথা থেকে বেরোচ্ছে বলতো? মাঠে এলেই বেশ কিছুদিন ধরে এই গন্ধটা পাচ্ছি। আরে আমার মন বলছে বুড়োর ঘরে ওই দিক থেকে গন্ধটা আসছে। নিঘাত বুড়োটা আবার কোনো না কোনো লোকের গরু ছাগল চুরি করেছে, সেই থেকেই পচা গন্ধটা বের হচ্ছে। চল তো একবার গিয়ে দেখি। কোনো রকম জঙ্গলের কাছে গিয়ে পৌঁছালো, কিন্তু এখানে এত গন্ধ বেরোচ্ছে যে তারা তাদের নাক মুখ ঢাকতে বাধ্য হলো গামছা দিয়ে। তারা এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কোথাও কোনো পশু পাখির মৃতদেহ খুঁজে পেল না। তারপর তারা এগিয়ে গেল বুড়োর কুঁড়ে ঘরের দিকে। সেখানে গিয়েই তারা বুঝতে পারল এখানে গন্ধটার তীব্রতা 10 গুণ বেড়ে গেছে। তার মানে ওই ঘরের মধ্যেই কিছু না কিছু আছে। চল তো জানলা দিয়ে দেখি ব্যাপারটা কি। তারা দুজনে গিয়ে জানালায় উঁকি মারে। তারা দেখে ঘরের ভেতরে মরে পড়ে আছে সেই বৃদ্ধ লোকটি। তার মৃতদেহটা পচতে শুরু করেছে, তার উপর মাছি উড়ে বেড়াচ্ছে। এই সব দেখেই তারা গ্রামে রওনা দিল। গ্রামে ফিরে সবাইকে সব ঘটনা খুলে বলল তারা। হ্যাঁ রে, আমি আর কানাই এইমাত্র দেখে এলাম ওই জঙ্গলের মধ্যে যে কুষ্ঠরোগী বয়স্ক লোকটা থাকতো, ওই লোকটা মারা গেছে। মোড়ল মশাই ব্যাপারটা শুনে বলল, লোকটা কে কোথা থেকে এসেছিল তা আমাদের কারোরই জানা নেই। তবে একটা কথা বলি, যে লোক যতই খারাপ হোক না কেন, মৃত্যুর পর তার অন্তিম কাজ করাটা অত্যন্ত জরুরি। তাই আমি চাই লোকটার মৃতদেহটা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হোক। কিন্তু দাদা, পুরাতে গেলে তাতে বেশ কিছু খরচ হয়ে যাবে, আর টাকা দিতে কি? যা টাকা লাগে আমি দেব, কিন্তু এখন কথা হচ্ছে লোকটা প্রায় অনেক দিনই মারা গেছে। আবার শুনেছি লোকটার নাকি কুষ্ঠরোগও ছিল, তাই সতর্কভাবে তোমাদের কাজটা করতে হবে। মৃতদেহ পুড়িয়ে দেওয়া না পর্যন্ত দেহটা পচবে, গলবে, তারপর আস্তে আস্তে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে গোটা গ্রামে। তাতে আমাদেরই টেকা দুষ্কর হয়ে যাবে। এই নাও টাকাটা রাখো, আমি আসি।
মোড়ল মশাই হাবু আর কানাইকে বেশ কিছু টাকা দিল, কিন্তু হাতে টাকা পেয়ে হাবু আর কানাই পথ মতলব বাড়তে শুরু করলো। সালা উড়নচন্ডী মুড়ে পচে গলে গেছে, তাকে বের করে আবার সৎ কাজ করতে হবে। এই হাবু, তুই শ্মশানে গিয়ে দেখ তো আগের কোনো মোড়া পুরানো কাঠ পড়ে আছে কিনা। পোড়া কাঠ? পোড়া কাঠ দিয়ে কি করবি রে? আরে বোকা, এই পাগলটার জন্য টাকা খরচা করবো কেন? এই টাকাটা তুই আর আমি দুজনে ভাগ করে নেব। দেখ না শ্মশানে গিয়ে, দেখবি অনেক পোড়া কাঠ পড়ে আছে, সেইগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখ। আর ওই বুড়োটার ঘরের পেছনে একটা মোড়া আম গাছ আছে, আমি ওই গাছটা কেটে তার থেকে যা কাঠ পাবো সেগুলো আমি নিয়ে আসছি। তুই 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 যা 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 পোড়া কাঠগুলো নিয়ে আয়, তারপরে টাকাটা আমাদের অর্ধেক অর্ধেক। কি বলিস? কেমন লাগলো? কানাই গেল বুড়োর বাড়ির পেছনে গাছটা কাটতে। আর অন্যদিকে হাবু এলো শ্মশানে। সেখানে এদিকে ওদিকে সত্যিই অনেক পোড়া কাঠ পড়ে আছে, মানে যে সমস্ত কাঠগুলো মরা পোড়ানোর পর অবশিষ্ট থেকে যায় সেই রকম কাঠ। কানাই কাঠ কেটে শ্মশানে ফিরে এলো। তারপর হাবু আর কানাই দুজনে মিলে চিতা সাজালো। তারপর তারা দুজনে নাকে মুখে চাপা দিয়ে বুড়োর মৃতদেহটা নিয়ে এসে চিতায় তুলল। এরপর হাবু চিতায় আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে জ্বলতে লাগলো চিতা। বুড়োটা এখন মারা গেছে, তার কুঁড়ে ঘর এখন একদম ফাঁকা। যে এই কুঁড়ে ঘরে সন্ধ্যের পর আলো জ্বালাতো সেই তো আর বেঁচে নেই, তাই অন্ধকারে ডুবে আছে জায়গাটা। হঠাৎ রাতের অন্ধকারে দেখা গেল বুড়োর ঘরের বাইরে মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে পাঁচটা মুন্ডু। সেগুলো আপনা আপনি মাটির নিচে থেকে বেরিয়ে হাওয়ায় ভাসছে। তারপরেই একসাথে 5টা মাথা দুম করে ফেটে ছাই হয়ে যায়। যেন এক কাল পর্বের সূচনার ঘণ্টা বেজে যায়। তারপর থেকেই গ্রামে শুরু হলো এক ভয়াবহ ঘটনা। হঠাৎ একদিন গ্রামের একটা লোককে মরে ভাসতে দেখা গেল একটা পুকুরে। সবাই অবাক হয়ে গেল। সবাই যখন লোকটাকে টেনে তুলল, চেনা গেল এটা বিশুপদ। আরে এটা তো বিশুপদ। এ তো কাল হাটে গিয়েছিল, রাতে আর বাড়ি ফেরেনি। কি আশ্চর্য ব্যাপার! লোকটা নেশাও করে না, সাঁতারও জানে, তাহলে জলে ডুবে মরল কিভাবে? আরে ঘাড়ে কিসের কামড়ানোর দাগ? জলের মধ্যে কি না কি কামড়ে দিয়েছে হয়তো। চলো বাদ দাও, দেহটা সৎকার করতে হবে। কিন্তু পরদিনই পাওয়া গেল আর একটা মৃতদেহ।
তারও গলায় কেউ যেন একইভাবে কামড় বসিয়েছে। এবার লোকজন ভয় পেতে শুরু করলো, কিন্তু ফসল ফলিয়ে সেগুলোকে হাটে নিয়ে গিয়ে না বিক্রি করলে তাদের পেট চলবে কি করে? এই হাট এখান থেকে অনেক দূর। সব জিনিসপত্র বিক্রি করে ফিরতে তাদের অনেক রাত হয়ে যায়, আর হাটে যাওয়ার সময়ও তাদের রাতেই বেরোতে হয়, তবে তারা সকালে গিয়ে সেখানে পৌঁছাতে পারে। এমনই একদিন রাতে কয়েকজন বেরিয়েছে হাটে যাওয়ার জন্য। কিন্তু বাঁশতলার কাছে গিয়েই তারা থমকে দাঁড়িয়ে গেল। তারা দেখল একটা অদ্ভুত কাণ্ড। 4-5টা কালো ছায়া বাতাসে এদিক ওদিক ঘুরছে। এসব দেখে তারা ভয়ে ছিটকে উঠল। এরপর ছায়াগুলো তাদের মধ্যে থেকে একজনকে টেনে নিয়ে যেতে থাকলো অন্ধকারের দিকে। শোনা গেল তার প্রচন্ড আর্তনাদ। বাকিরা এই দৃশ্য দেখে ভয়ে সেখানে সব ফেলে দৌড় দিল। পরদিন গ্রামে ব্যাপারটা জানাজানি হতেই সবাই ভয়ে শিউরে উঠল। এ কি রকম বিপদে পড়ল এই গ্রাম? মোড়ল মশাই সবাইকে নিয়ে আলোচনায় বসল। সব শুনে যা বুঝতে পারছি, আমাদের গ্রামে ভূতের উপদ্রব হয়েছে। আরে যে লোকটা জঙ্গলে থাকতো, এর তার বাড়ি থেকে হাঁস মুরগি ছাগল চুরি করতো, ওই লোকটাই কি মারা গিয়ে ভূত হয়ে এইসব করছে? হতে পারে। তাহলে তাহলে এখন উপায়? উপায় একটা আছে। এখান থেকে 20 মাইল পথ দূরে একজন সাধু থাকেন, যার ভূত তাড়ানোর খুব নাম। তোমরা তারই শরণাপন্ন হও। তা না হলে আমাদের গ্রামে প্রতিদিন একজন করে মারা যেতেই থাকবে। আচ্ছা, ওই তান্ত্রিকের নাম ঠিকানা কোথায় পাবো? মোড়ল মশাইয়ের কাছ থেকে সাধু বাবার নাম ঠিকানা নিয়ে তারা 4 জন মানে কানাই, হাবু, পটাই আর নেত্য বেরিয়ে পড়ল। পথে হাঁটতে হাঁটতে তারা যখন সেই সাধু বাবার খোঁজ পেল, তখন অনেক রাত হয়ে গেছে। লোকজনকে জিজ্ঞাসা করে তারা জানতে পেরেছে শ্যামাতান্ত্রিকের বাড়ির খোঁজ। তারা সবাই শ্যামাতান্ত্রিকের বাড়ি গিয়ে দেখল তিনি একটা গাছের নিচে ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। তার সামনে ধুনি জ্বলছে। তারা ওনার কাছে গিয়ে বলল, বাবা, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা। কি বিপদ বল? এরপর তারা 4 জনে মিলে সাধু বাবাকে সব ঘটনার বর্ণনা দিল। সাধু বাবা সব শুনে বলল, বুঝতে পেরেছি, তোদের গ্রাম কোনো অপশক্তির আয়ত্তে পড়েছে। আমাকে তোদের গ্রামে যেতে হবে, তবেই আমি ওই অপশক্তির বিনাশ করতে পারবো। এবার তারা শ্যামাতান্ত্রিককে সাথে করে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। পরদিন সকালে তারা গ্রামে ফিরে এলো। তান্ত্রিককে দেখতে গ্রামের অনেকেই এসেছে। তান্ত্রিক বলল, আজ সন্ধ্যার পর আমি আমার কাজ শুরু করব। তোরা তার আগে আমায় কিছু সামগ্রী জোগাড় করে দে।
যেগুলো যেগুলো আমি বলছি সেগুলো আমায় এনে দিতে হবে। আর সন্ধ্যার পর তোরা আমাকে এমন একটা জায়গা দেখাবি যেখানে কোনো মানুষের সমাগম থাকবে না। আমি সেই জায়গাতেই বসে আমি আমার কাজ করব। সব রকমের সরঞ্জামই বিকেলের আগে তারা জোগাড় করে ফেলল। তারপর সন্ধে নামার আগেই তারা বেরিয়ে পড়ল। একটা জায়গায় তাকে নিয়ে গিয়ে দামোদর বলল, বাবা, এখানেই আপনি যোগ্য করতে পারবেন। বাহ, উত্তম জায়গা। তা বলছি, এখানে সন্ধ্যার পর কেউ আসে না তো? আগে না, এখানে কেউ আসে না। তাহলে আমি এখানেই আমার কার্য করব। দূরে একটা বট গাছ দেখতে পাচ্ছি না? ওই গাছের নিচেই আমি বসবো। তোমরা কিন্তু মনে রাখবে, কাল সকালের আগে তোমরা এখানে আসার চেষ্টাই করবে না। রাত হলে শ্যামাতান্ত্রিক তার ঝোলা থেকে সব সরঞ্জামগুলো বের করল। তারপর লণ্ঠন হাতে এগিয়ে চলল সেই বট গাছের দিকে। তার পিছু পিছু হাবুও চলল তাকে একটু এগিয়ে দিতে। ব্যাস, তোমাকে আর আসতে হবে না, তুমি এবার ফিরে যাও। সাধু বাবা বসে পড়েন বট গাছের নিচে। তারপর সেখানে আগুন জ্বালিয়ে হোম শুরু করেন। একটা কলা পাতায় লাল সিঁদুর গুলে নেন। হ্রিং ক্রিং ফট ফট স্বাহা। ওম হ্রিং ক্রিং ফট স্বাহা। ওম হ্রিং ক্রিং ফট স্বাহা। অনেকক্ষণ মন্ত্র উচ্চারণের পর এবার একটা বাতাস বইতে শুরু করে। এই বাতাসের বেগ ধীরে ধীরে বাড়তেই থাকে। একসময় শ্যামাতান্ত্রিক দেখল তার চারপাশে বেশ কয়েকটা ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। শ্যামাতান্ত্রিক এই ঘটনা দেখে বুঝতে পারে এখানে একটা আত্মা নেই, বেশ অনেকগুলোই আত্মা এখানে রয়েছে। শ্যামাতান্ত্রিক তার মন্ত্র বলে তার হোমকুণ্ড আর নিজের চারপাশে একটা বন্ধনী তৈরি করেছিল। ছায়ামূর্তিগুলো আঘাত করতে থাকে তার ওই বেষ্টনী বলয়ে, কিন্তু কোনো লাভ হয় না। তারা ওই বন্ধন কিছুতেই ভেদ করতে পারে না। এমন সময় ছায়ামূর্তিগুলো একজোট হয়ে একটা ছায়ামূর্তিতে পরিণত হয়। তারপর ওই ছায়ামূর্তি আঘাত করে ওই বলয়ে, সাথে সাথে ওই বন্ধন ভেঙে যায়। সাধু বাবার হোমের আগুন দপ করে নিভে যায়। সাধু বাবা এবার অবাক হয়ে যায়, এটা কি হলো? এ বলয় ভাঙা তো যার তার কাজ নয়। এমন সময় হঠাৎ ছায়ামূর্তিটা আঘাত করলো সাধু বাবাকে। সাধু বাবা দূরে ছিটকে পড়ল। আর তারপরই শোনা গেল একটা প্রচণ্ড আর্তনাদ। পরের দিন দিনের আলো ফুটতেই
গ্রামের লোকেরা এসে হাজির হলো বটতলায়। তারা যা দেখল সেটা তারা কল্পনাও করতে পারেনি। চারিদিকে হোমের পোড়া কাঠ এদিক ওদিক পড়ে আছে, আর সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড। আর সেখান থেকে কিছুটা দূরে মরে পড়ে আছে শ্যামাতান্ত্রিক। তার কিছুটা কাছে গিয়ে গ্রামের লোকেরা দেখল শ্যামাতান্ত্রিক তার মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। গ্রামের সবাই রীতিমতো ভয় পেয়ে গেল। কানাই বলল, ঠাকুর মশাই মারা গেছে। তার মানে ওই পিশাচ ঠাকুর মশাইকে মেরে ফেলেছে। তাহলে তো ওই পিশাচ আমাদের কাউকে ছাড়বে না, এক এক করে তো আমাদের সবাইকে মেরে ফেলবে। গ্রামের লোকেদেরকে ডাকা হলো। সবাই মিলে শ্যামাতান্ত্রিকের মৃতদেহটাকে সৎকার করা হলো। এই ভয়ানক ব্যাপারটা ঘটে যাওয়াতে গ্রামের লোকেরা আর একটুও সাহস পাচ্ছে না। তারা সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিল। কিন্তু বাইরে তারা না বের হলেও প্রতিদিনই শোনা যেতে লাগলো কারো না কারো মারা যাওয়ার খবর। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন গ্রামের একজন বয়স্ক লোক নেত্তর বাড়িতে গিয়ে তাকে ডাক দিল। নেতো, নেতো, হ্যাঁ দাদু বলো। গ্রামে এই যে ঘটনাগুলো ঘটছে, এর থেকে তো কেউ রেহাই পাবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু দাদু, আমরা তো পাশের গ্রাম থেকে শ্যামাতান্ত্রিককে নিয়ে এসে এই পিশাচকে শেষ করার চেষ্টা করেছিলাম। তার ফল তো তুমি জানো। এরপর আর আমরা কি করতে পারি মৃত্যুর অপেক্ষা ছাড়া? না নিত্য, না, এখনো আমার মন বলছে এই সমস্যার সমাধান একজনই করতে পারবে। কে কে সে? ভৈরব। তুমি ভৈরবের কাছে যাও আর তাকে আমাদের গ্রামে নিয়ে এসো। নেত্য সবাইকে ব্যাপারটা জানালো। গ্রামের সবাই আবার একটা আশার আলো দেখল। মোড়ল মশাই বলল, কিন্তু রামদা, ভৈরব থাকে কোথায়? গাজীপুরে শ্মশানে একটা চালা ঘরে থাকে। আচ্ছা, তাহলে তোমরা বেরিয়ে যাও, দেখো তাকে পাওয়া যায় কিনা। সেই মতো তারা বেরিয়ে পড়ল গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুর এখান থেকে অনেকটাই দূর। তাদের একদিন লেগে গেল গাজীপুরে পৌঁছাতে। তারা গিয়ে পৌঁছালো গাজীপুরের শ্মশানে। তারা দেখল একজন সাধু দাওয়ায় বসে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আরো একজন। তারা কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি কি ভৈরব? না না, ইনি হলেন ভৈরব। আমি তো তুচ্ছ একটা সেবক। তারা সব ব্যাপারটা খুলে বলল ভৈরবকে। ঠিক আছে, তোমাদের গ্রামে যাব। তোমরা এখন বাড়ি ফিরে যাও। আজ রাতেই আমি ওখানে যাব। কিন্তু বাবা, এই রাতে তো আমাদের কেউ ঘর থেকে বাইরে বেরোয় না, সবাই ভয় পেয়ে ঘরের ভেতরেই থাকে।
তাই বাবা, আপনি যদি দিনের বেলায় আসতেন তাহলে খুব ভালো হতো। তোমরা আমাকে নিয়ে কিছু ভেবো না, আমি আজ রাতেই যাব। এর আগেও শ্যামাতান্ত্রিক বলে একজনকে আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু তাকে ওই পিশাচ মেরে ফেলেছিল। আপনি দয়া করে রাতে আসবেন না, আপনি আমাদের সাথে চলুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। এবার তারা সবাই রওনা দিল তারাতলার উদ্দেশ্যে। কি সত্য, যাবে নাকি? না না, আমি চলে গেলে শ্যামলীর দেখাশোনা করবে কি? আপনি যান, আমার প্রয়োজন হলে আপনি আমাকে ডেকে নেবেন। তারা চারজনই গ্রামে ফিরে এলো। সন্ধ্যার পর ভৈরব গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। রাতের মধ্যে সে গ্রামে পৌঁছে যায়। যে চারজন তার কাছে এসেছিল তাদের কারোরই বাড়ির ঠিকানা ভৈরব জানে না, জানার চেষ্টাও করেনি ভৈরব, কারণ সে আজ রাতে কারোরই বাড়ি যাবে না। গ্রামের এদিক ওদিক ঘুরে বিষয়টা বোঝার চেষ্টা করবে, কারণ ভৈরব বুঝতে পেরেছিল যে অপশক্তি এই গ্রামকে গ্রাস করেছে সে কোনো সাধারণ অপশক্তি হতে পারে না, কারণ এর আগে সে এক তান্ত্রিকের বলয় নষ্ট করেছে, তাকে প্রাণে মেরে ফেলেছে। তাই ভৈরব এদিক ওদিক গ্রামটাকে ঘুরে দেখতে লাগলো। দেখতে দেখতে সকাল হলো। ভৈরবের আসার কথা ছিল, তাই গ্রামের লোকেরা নিজেদের মধ্যে দেখা করে আলোচনা করছিল। কিরে, তান্ত্রিক বাবু কি তোর বাড়িতে গেছে? কই কই না তো। এক এক করে সবাই যখন না বলল, তখন হাবু বলল, সে কিরে, তান্ত্রিক বাবা যে বলল কাল রাতে আমাদের গ্রামে আসবে, তাছাড়া আমাদেরই তো ভুল হলো। কোথায় আমাদের বাড়ি, কোথায় তিনি এসে উঠবেন, সেসব কিছুই তো তাকে বলা হলো না। এমন সময় সেখানে ভৈরব এসে হাজির হয়। ভৈরব বলে, আমি কাল রাতেই তোমাদের গ্রামে এসেছি। তোমার নাম কানাইলাল, আর ওর নাম হাবু, আর ও পটাই, আর এর নেত্র। তোমরা কেউ কাল আমায় নাম বলেছিলে? বলনি, কিন্তু এসব চিহ্নিত করা আমার কাছে অতি সাধারণ ব্যাপার। তোমাদের জিজ্ঞাসাবাদ না করেও তোমাদের গ্রামের ঠিকানা জোগাড় করে এখানে আসা আমার কাছে কোনো ব্যাপার না। তোমাদের জিজ্ঞাসাবাদ না করেও আমি তোমাদের প্রত্যেকের বাড়ি চিহ্নিত করে দিতে পারি। আমি কাল রাতেই তোমাদের গ্রামে পা রেখেছি, আর সারা রাত পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখেছি। আমি যেটা বুঝতে পারছি, এই গ্রামে একটা কোনো খারাপ ঘটনা ঘটেছে, কারণ যে অপশক্তি তোমাদের গ্রামে বিরাজ করছে সেই অপশক্তির ক্ষমতা খুবই তীব্র, আর তাকে প্রায় বহু বছর ধরে কোনো শুভ শক্তি বাধা দিয়ে রেখেছিল। আচ্ছা, সেসব এখন থাক। বলছি, তোমাদের ওই শ্যামাতান্ত্রিক যেখানে হোমযজ্ঞ করেছিল, আমাকে ওখানে একটু নিয়ে চলো তো। জায়গাটাতে যাওয়ার পর ভৈরব এদিক ওদিক খানিকক্ষণ ঘুরে দেখল, তারপর বলল, এই তো, আমি ঠিকই অনুমান করেছিলাম। শ্যামাতান্ত্রিক নিজের গাত্র বন্ধন করেই
তার ভেতর হোমযজ্ঞ করতে বসেছিল, কিন্তু ওই পিশাচ সেই গাত্রবন্ধন ভেঙে তার ভিতর ঢুকে ওকে হত্যা করেছে। এ তো যে পিশাচের কাজ নয়। গাত্রবন্ধন ভেঙে কোনো সাধারণ পিশাচ তো আক্রমণ করতে পারে না। না, হ্যাঁ, ওই বুড়ো লোকটা মরে গিয়ে তাহলে ওই পিশাচ হয়েছে। কোন বুড়ো লোকটা? ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন না, ওই জঙ্গলের ভেতরে একটা বুড়ো লোক নিজের আস্তানা ঘিরে বহু বছর ধরে ছিল। লোকটার গায়ে আবার কুষ্ঠ হয়েছিল, তাই সে মারা যায়। ওই লোকটা মারা যাওয়ার পর থেকেই তো আমাদের গ্রামে এইসব হচ্ছে। ওই লোকটাই পিশাচ। জঙ্গলের মধ্যে সেই লোকটির আস্তানা কি এখনো রয়েছে? হ্যাঁ, এখনো আছে। আমি একবার ওই জায়গায় যেতে চাই। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে, আমরা আপনাকে নিয়ে যাচ্ছি। সবাই মিলে রওনা দিল। কিছুক্ষণ পর জঙ্গলে প্রবেশ করলো তারা। ভৈরব আগে আগে চলেছে, পিছু পিছু সবাই। ভৈরব জায়গাটা দেখে কেমন একটু বিচলিত হয়ে পড়ল। কিছু যেন রহস্যের গন্ধ পেয়েছে সে। লোকটা যে ঘরটায় থাকতো তার চারপাশে এখন আগাছা। সবাই ঘরটার সামনে পৌঁছালো। ভৈরব ধীরে ধীরে এবার সেই ঘরে প্রবেশ করল। বাকিরা সবাই বাইরে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে এক টুকরো লাল কাপড় হাতে ভৈরব বাইরে বেরিয়ে এলো। তারপর বলল, আমি যেমনটা সন্দেহ করছি তেমনটা যদি হয় তাহলেই ভালো। আপনি কি সন্দেহ করছেন? তা এখন তোমাদের কাউকে বলা যাবে না। আমি আগে পুরোটা ভালোভাবে জানি, তারপর তোমাদের বলবো। ভৈরব তার সন্দেহ কাটানোর জন্য ঠিক করল ভৈরব ধ্যানে বসবে। সে বলল, এই, তোমরা আমাকে কিছু কাঠ জোগাড় করে এনে দাও তো, আমি এখানেই যজ্ঞে বসবো। কাঠ জোগাড় হলে তাতে আগুন লাগিয়ে ভৈরব ধ্যানে বসল। তারপর লাল কাপড়টা ওই অগ্নিকুণ্ডে আহুতি দিল। তারপরই ভৈরব চোখ বুঝল। সাথে সাথে ভৈরব জানতে পারল কিছু অজানা না বলা কথা। বেশ কিছুক্ষণ পর ভৈরব চোখ খুলল। তার চোখে মুখে ফুটে উঠেছে রাগ। ভৈরব বলল, না 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 না, ওই বয়স্ক লোকটার সাথে হাবু আর কানাই যে কাজটা করেছে সেটা মোটেও ভালো কাজ হয়নি। তোমরা চিতার পোড়া কাঠ দিয়ে লোকটার সৎকার্য করলে। এ কথা কি তোমরা জানো না যে চিতার পোড়া কাঠ দিয়ে কারো সৎকার্য করলে তার আত্মা কোনোদিন মুক্তি পায় না? হাবু আর কানাই তখন কাঁদতে কাঁদতে ভৈরবের সামনে এসে মাথা নত করল। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমরা টাকার লোভে পড়ে এই কাজ করে ফেলেছি। শোনো, তোমরা যে লোকটাকে গ্রামের এতদিন ধরে শত্রু বলে ভেবেছিলে, সে কিন্তু তোমাদের গ্রামের শত্রু ছিল না। উনি কে ছিলেন তা তোমরা জানো? উনি ছিলেন চণ্ডালেশ্বর, যার বয়সের আন্দাজ করা আমার পক্ষেও সম্ভব না। চণ্ডালেশ্বর কোনো সাধারণ ব্যক্তি ছিল না। ও ছিল নিম্নমার্গের তন্ত্র সাধনায় সব থেকে বেশি প্রসিদ্ধকারী একজন ব্যক্তি। তোমাদের এই গ্রামে কেবল একটা পিশাচের না,
পাঁচটা অতীব ক্ষমতাশালী পিশাচের প্রভাব পড়েছিল আজ থেকে 30 বছর আগে। তোমাদের এই গ্রাম এত বছরে কবেই জনশূন্য হয়ে যেত যদি ওই চণ্ডালেশ্বর তোমাদের গ্রামের জঙ্গলে এসে আশ্রয় না নিয়ে থাকতো। তাহলে পুরো ঘটনাটা তোমাদের খুলে বলি শোনো। আজ থেকে কয়েকশো বছর আগে তোমাদের গ্রামে জন্ম হয়েছিল এক তান্ত্রিকের। তার নাম সম্ভবত কালীচরণ। অল্প বয়স থেকেই সে তন্ত্র সাধনায় মগ্ন হয়ে পড়ে। ধীরে ধীরে সে তন্ত্রবিদ্যায় পারদর্শিতা লাভ করেছিল। নানান জায়গা ঘুরে ঘুরে সে সিদ্ধি লাভও করে। সেই কালীচরণ তোমাদের এই গ্রামেরই লোক ছিল, কিন্তু এক সময় সর্বশক্তিমান হওয়ার লোভ তাকে পেয়ে বসে। তাই সে নিম্নমার্গের সাধনার দিকে পা বাড়ায়, আর সে সফলও হয়েছিল। সে একসাথে একবারে পঞ্চমহাভূতকে নিজের আয়ত্তে রাখতে পারত। এই পঞ্চভূতকে নিজের আয়ত্তে রাখা কিংবা তাদের বশীকরণ করে কাজ করানো এত সহজ ব্যাপার না, কিন্তু কালীচরণ তা পেরেছিল। এই পঞ্চভূতকে বশীকরণ করতে গেলে তার কিছু নিয়মাবলী ছিল। তার মধ্যে সবচেয়ে প্রধান যেটা ছিল, পঞ্চমহাভূতের জন্য 5টা গ্রাম, মানে 5টা গ্রামকে এই পঞ্চভূতের হাতে তুলে দিতে হবে। আর তারা এই 5টা গ্রামের মানুষজন, গাছপালা, জীবজন্তু সবার অধিকারী হয়ে উঠবে। আর 4টে গ্রামের ব্যাপারে আমি জানি না, তবে আমার অনুমান তোমাদের এই গ্রামটাই ছিল 5 নম্বর গ্রাম। এর আগে পঞ্চভূতেরা 4টে গ্রামকে ধ্বংস করেছে। তারপর তারা যখন তোমাদের এই গ্রামে পৌঁছায়, তখন ওই ভিখারির বেশে থাকা চণ্ডালেশ্বরী তাদেরকে আটকায়। সে ছিল বলেই এত বছর ধরে তোমরা এখনো জীবিত থাকতে পেরেছ। তোমাদের বাচ্চারা সুরক্ষিত থাকতে পারছে, না হলে এই গ্রাম কবেই শ্মশান হয়ে যেত। এখন ওই চণ্ডালেশ্বর আর নেই, তাই ওই অশুভ মহাশক্তি এক এক করে তোমাদের গ্রামের লোককে মারা শুরু করেছে। আর তোমরা জেনে রাখো, ওই চণ্ডালেশ্বর নিজের জন্য হাঁস, মুরগি, গরু, ছাগল চুরি করতো না, পঞ্চভূতকে উৎসর্গ করার জন্যই চুরি করত। কিন্তু এখন একটাই চিন্তা, এদেরকে আটকাবো কি করে? আমি গুরুর মুখে শুনেছিলাম পঞ্চভূতকে বশীকরণ করা কেবল চণ্ডালেশ্বর তান্ত্রিকই জানত, কিন্তু কিন্তু তিনিও তো এখন এই জগৎ ত্যাগ করেছে। তাহলে এখন উপায়? এবার ওই চণ্ডালেশ্বরের ঘরে বসে ভৈরব ধ্যান করতে শুরু করলো। ভৈরব মনে মনে চণ্ডালেশ্বর তান্ত্রিককে ডাকছিল, কিন্তু না, তার ডাকে চণ্ডালেশ্বরের আত্মা সাড়া দিল না। অবশেষে ভৈরব হাল ছেড়ে উঠে দাঁড়ালো। না, যা হয় হবে। আমি ওই অপশক্তির সাথে লড়াই করতে যাব, একাই যাব, তাতে আমার প্রাণ যায় যাক। না বাবা, এ হয় না। আমাদের ভুলে গ্রামের এই অবস্থা। আমরা আপনাকে একা ছাড়বো না। হ্যাঁ বাবা, আমিও আপনার সাথে থাকতে চাই। তোমরা বুঝতে পারছো না, ওখানে অনেক বিপদ আছে। যে কোনো মুহূর্তে তোমাদের প্রাণ চলে যেতে পারে। আমাদের জন্য এতগুলো লোকের প্রাণ চলে গেল, আমাদের আর জীবনের মায়া নেই বাবা। আমরা আপনার সাথেই থাকবো। আচ্ছা চলো, এখন এখান থেকে চলো। অনেক কিছু সরঞ্জাম জোগাড় করতে হবে, রাতে আমি আবার এখানে আসবো। দিনের বেলা সব সরঞ্জাম জোগাড় করে রাতে সেগুলো নিয়ে ভৈরব রওনা দিল। তার সাথে চলল হাবু, কানাই, পটাই আর নেত্য।
কুঁড়ে ঘরের সামনে পৌঁছেই ভৈরব নিজের আর বাকি 4 জনের গাত্রবন্ধন করে দিল। আর তারপরই ভৈরব বসল যজ্ঞে। তার সামনে কিছু কাঠ জ্বালিয়ে তাতে আগুন দিয়ে মন্ত্র পড়া শুরু করলো ভৈরব। আর বাকি 4 জন একটু দূরে বসে রইল। কিছুক্ষণ পরই দেখা গেল ভৈরব মন্ত্র পড়ছে। চারিদিক নিস্তব্ধ, কিন্তু কি ভয়াবহ। কিছুক্ষণ পরেই শুরু হলো অপশক্তির তাণ্ডব। প্রথমেই ওই অপশক্তির নজর যায় বাকি 4 জনের দিকে। 5টা ছায়ামূর্তি ওই লোকগুলোর ওপর আক্রমণ করতে শুরু করলো। ভৈরব সেটা দেখে বলে উঠল, তোমরা কেউ ভয় পেও না, ভয় পেও না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই 5টা ছায়ামূর্তি এক জায়গায় মিলিত হয়ে একটা ছায়ামূর্তির রূপ নেয়। সেটা কি বিশাল! তারপরে উঠল একটা দমকা বাতাস। ভৈরবের সামনে যে কাঠগুলো জ্বলছিল সেগুলো নিভে গিয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। ভৈরব বুঝতে পারল এই অপশক্তি তাদের গাত্রবন্ধনী ভেঙে ফেলেছে। এমন সময় ভৈরবের মাথার ওপরে একটা গাছের ডাল মড়মড় করে ভেঙে হঠাৎ ভৈরবের মাথায় এসে পড়ে। ভৈরবের মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে। যন্ত্রণায় ভৈরব মাটিতে বসে পড়ে। তখনও কালো ছায়ামূর্তিটা দূরেই দাঁড়িয়ে। তারপর ভৈরব লক্ষ্য করল দূর থেকে একটা শিকড় শুদ্ধ গাছ ভৈরবের দিকে এগিয়ে আসছে। ভৈরবের মাথায় যে চোট লেগেছে তাতে ভৈরব এতটাই ব্যথা পেয়েছে যে সেখান থেকে সরার ক্ষমতা ভৈরবের নেই। কিন্তু গাছটা ভৈরবের দিকে ক্রমশ এগিয়ে আসছে। ভৈরব না সরলে তার মৃত্যু অনিবার্য। আর বেশি সময় নেই। এগিয়ে আসছে, এগিয়ে আসছে, আরো সামনে চলে আসছে গাছটা। কিছু উপায় না দেখতে পেয়ে ভৈরব এবার চোখ বুঝল আর অপেক্ষা করতে লাগলো গাছটা কখন এসে তার শরীরে আঘাত করবে। কিন্তু না, কিছুক্ষণ কেটে যাওয়ার পরও গাছটা ভৈরবকে আঘাত করল না। ভৈরব এবার চোখ খুলল। তারপর সে যা দেখতে পেল ভৈরব দেখল গাছটা তার একেবারে সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। যেন কোনো কিছুতে বাধা পেয়েছে গাছটা। ভৈরব কিছুই বুঝতে পারল না। এবার ভৈরব দেখল গাছটা তার অভিমুখ পরিবর্তন করে উল্টো দিকে ঘুরে যাচ্ছে। উল্টো দিকে ঘুরে এই গাছটা দ্রুত গতিতে গিয়ে আঘাত করলো ওই কালো ছায়ামূর্তিটাকে। আর তারপরে ভৈরবের সামনে প্রকট হলো আর একটা কালো ছায়ামূর্তি। ভৈরব বুঝতে পারল এই ছায়ামূর্তি আর কারো নয়, এই সেই চণ্ডালেশ্বর। চণ্ডালেশ্বর ভৈরবকে বাঁচাতে এসেছে। তারপরই বেঁধে গেল এক ভয়ানক যুদ্ধ। চণ্ডালেশ্বর আর ওই ছায়ামূর্তির মধ্যে বেঁধে যায় প্রবল দ্বন্দ্ব। কেউ যেন কারো থেকে কম যায় না। ভৈরব আর বাকি 4 জন এক
তখন নীরব দর্শক। বেশ কিছুক্ষণ এইরকম চলার পর এক সময় চণ্ডালেশ্বর ওই ছায়ামূর্তিকে মাটি ফুঁড়ে পাতালে নিয়ে চলে গেল। তারপর আরো কিছুক্ষণ কেটে গেল। সবাই অবাক হয়ে গর্তটাকে দেখছে, যেখান দিয়ে চণ্ডালেশ্বর ওই ছায়ামূর্তিটাকে নিয়ে পাতালে গেছে। কিছুক্ষণের মধ্যেই চণ্ডালেশ্বরের কালো ছায়ামূর্তিটা আবারও বাইরে বেরিয়ে এলো। তারপর নিজ শক্তি দিয়ে গর্তটা বুঝিয়ে দিল। চণ্ডালেশ্বরের ছায়ামূর্তি এবার হাওয়ায় ভাসতে ভাসতে ভৈরবের সামনে এসে দাঁড়ালো। তারপর কাঁদতে কাঁদতে বলল, সারা জীবন আমি মানুষের উপকার করেছি। আমি এই গ্রামের মানুষদের জীবন 30 বছর ধরে আগলে রেখেছি, কোনো ক্ষতি হতে দিইনি। কিন্তু এরাই আমায় পিটিয়ে মারল। আর জানিস এরা আমার মারা যাওয়ার পর কি করেছিল? পোড়া কাঠ দিয়ে আমার দেহ সৎকার করেছিল। আমার জীবনের ভালো ভালো কাজগুলোর প্রতিদান আমি এইভাবে পেলাম। এই পোড়া কাঠ দিয়ে আমার সৎকার্য করার জন্য আমার আত্মা আর কোনো দিনও মুক্তি পাবে না। আমাকে আবদ্ধ থাকতে হবে এই মায়ায়। তুই বল, এটা কি আমার প্রাপ্য ছিল? এটাই কি আমার প্রাপ্য? বেঁচে থাকতে ওই পঞ্চভূতের শক্তিকে আমি আটকে রেখেছিলাম। ওদের বিনাশ করতে পারিনি, কিন্তু আমি ওদের ঠিক আটকে রেখেছিলাম। গ্রামের কারো কোনো ক্ষতি আমি করতে দিইনি। আর আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে মারা যাওয়ার পর এর বিনাশ আমি ঠিকই করব। কারণ মারা যাওয়ার পর আমার শক্তি ওদের থেকেও প্রবল হয়ে উঠবে, এটা আমি জানতাম। কিন্তু মৃত্যুর পর আমি ইচ্ছা করেই আর এই শক্তির সঙ্গে লড়াই করিনি। আমার মন ভেঙে গিয়েছিল রে, আমার মন ভেঙে গিয়েছিল। যাদের জন্য সারা জীবন আমি এই গ্রামকে পাহারা দিয়ে গেলাম, আর তারাই আমার সাথে এমন করলো। অভিমানে, দুঃখে, ঘৃণায় তাই আমি আর এই অপশক্তির সাথে লড়াই করিনি। তুইও যখন আমায় ডেকেছিলি আমি সব শুনতে পেয়েছিলাম, কিন্তু আসিনি, আসতে ইচ্ছা হয়নি। কিন্তু শেষমেশ তোর মতো সাধক যখন বিপদে পড়ল, তখন আমি আর থাকতে পারলাম না রে, আর থাকতে পারলাম না। এরা যা নোংরা কাজ করেছে তার কোনো ক্ষমা নেই, তা আমি ভালো করে জানি। কিন্তু আমি তোমায় মুক্তি দিতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। কিন্তু আমি চাই আপনার মতো এক সৎ আত্মাকে আমার শরীরে ধারণ করে সারা জীবন বহন করতে। যা শুনেছিলাম ঠিক তাই। তুই ধন্য রে ভৈরব, তুই ধন্য। ভৈরব তার গলা থেকে একটা রুদ্রাক্ষের মালা হাতে নিল। আপনি দয়া করে এই রুদ্রাক্ষের মালায় প্রবেশ করুন। আমি সারা জীবন আমার গলায় এটাকে ধারণ করে রাখতে চাই। চণ্ডালেশ্বরের কালো ছায়াটা এবার ধীরে ধীরে ভৈরবের রুদ্রাক্ষের ভেতরে প্রবেশ করল।
ভৈরব সেটাকে হাতে নিয়ে প্রণাম করল, তারপর সেটা গলায় ধারণ করল। তারপর সবাইকে বলল, ভিখারিকে কোনোদিনও অগ্রাহ্য করতে নেই। ভিখারির বেশেই ভগবান সর্বত্র বিরাজ করেন। দেখলে তো, তোমাদের অজ্ঞানতার কারণে একজন সৎ মানুষ মুক্তি পেল না। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।